সর্বোচ্চ গতিসীমা 30। না হলো না। সর্বোচ্চ গতিসীমা 30, সর্বোচ্চ গতিসীমা 30। আজকে মুখস্থ করতে করতে বাইরে দিব। আহারে দোস্ত, বেশি পারাপারি করতে তো মানুষের নজরে পড়ছ। এখন মানুষ কি খাবার হয়েছে এটা করতে পারি না, কিন্তু ভালো মানুষের নজরে পড়ছো তোমরা। যে কাজটা বাসায় করতে পারি নাই সেটা একটু দোকান থেকে করায় নেই, জিনিসটা ভালো হবে। পাইছি একটা মেইল প্রিন্ট করতে পারবেন ভাই? সুন্দর। যাক, তাহলে চলেন শুরু করি আজকের আলোচনা। সেটা হইতেছে গত কয়েকটা দিন যাবত, সপ্তাহ হয়ে গেছে মনে হয়, আমি সব জায়গা থেকে দেখতেছি শুনতেছি, এমনকি সব বাইকাররা, এমনকি সবাই কম বেশি জানেন যে আমাদের বাংলাদেশে বাইকের নতুন লিমিট করে দিছে। আমাদের এই ধরনের সিটি রাইডে বা সিটিতে আমরা সর্বোচ্চ গতিসীমা হইতেছে 30। দেখেন, একজন ভিআইপি যাইতেছে ভিআইপি প্রোটোকলের মাধ্যমে, ওনার গতি হইতেছে 30, আমার গতি 30। তাহলে উনি যদি 30 মানতে পারে, আমার মানতে সমস্যা কোথায় বলেন? এই যে খালি রাস্তা, ফাঁকা রাস্তা উনি 30-এ চালাইতেছে, যে সামনের গাড়িটাও 30-এই আছে, যে দেখেন সব 30-এর মধ্যে। একটু সচেতন হইলে কিন্তু ভাই সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচা যায়। দেখেন কোনো অস্বাভাবিক কিছু না কিন্তু। দেখেন এই যে দেখেন 30 কি বললাম, আচ্ছা 25, 26, 27, 25, 26, 27, এই যে এইভাবেই কিন্তু সবাই চলতেছে। হ্যাঁ, খুব ভালো, আমার ডিস্টার্ব করার মতো কেউ নাই। তাইলে আমরা তো অবাধ্য হওয়ার তো কোনো কারণ নাই ভাই, ভালোর জন্যই তো বলছে। সরকারের যে কোনো ডিসিশন আমাদের সাধুবাদ জানানো উচিত। এখন যেহেতু সাধুবাদ জানাইতে হবে, তাহলে আমি ঘরে বইসা না থাকা ভাবলাম একটা বিলবোর্ড বানাইতে পারি। আমি তো জনে জনে বলতে পারবো না যে ভাই আমরা হর্ন দিয়ে না, আমি 30-এর উপর উঠবো না। এই জন্য করলাম কি, একটা সুন্দর জিনিস বানানোর চেষ্টা করলাম, যেটাতে আমার আশেপাশের লোকজন অবগত হবে যে আমারে ঠেললেও লাভ নাই। সেটা কি, সর্বোচ্চ গতিসীমা 30, অযথা হর্ন না বাজিয়ে আগে যেতে চাইলে নিজ দায়িত্বে বেরিয়ে চলে যান। ও, এখানে আবার ব্র্যান্ডিংও চলছে। সামাস সকালে ঘুম থেকে ওইটাই গরম গরম জিনিসটা বানাইছি, এইটা এখন একটু ভিজিবল করতে হবে, বুঝছেন? 10 জন যদি না দেখে জিনিসটা তো হইল না, বুঝছেন? তার কারণ হইতেছে সবাই এসে আমার পিছন থেকে হর্ন দিবে, এ মামু টানেন না কেন, এ কাকা টানেন না কেন। আমি তো তাই করে জনে চিল্লাইতে পারবো না। আপাতত কোনো রকম ওর একটু কোথাও পেঁচানোর ব্যবস্থা করি, তাই না? জিনিসটা ভালো হবে। আমার মনে হয় আপাতত নাম্বার প্লেট দেখা দিই। না, নাম্বার প্লেট ডাকা যাইব না, ঝামেলা আছে। তাহলে কি ডাকুম ভাই? ইহা তো হবে না। না, এটা এই জায়গায় হচ্ছে না। সো এটা এখানে থাকবে, দেখাবে। আরে আরো ভালো হইতেছে, আমার ব্যাগের উপরে মেরে দিই, যা আছে কপালে। এই যে কত সুন্দর। দেখেন, আমার মতো সচেতন মানুষ জায়গায় জায়গায় দরকার আপনাদের, বুঝেন না কেন? আপনারা একটা আইন বানায় দিছে, আপনি এটা যদি না মানেন, এটা তো আইনের প্রতি শ্রদ্ধাশীলতা দেখানো হইল না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখে আজকে রাস্তায় আমারে কে কি কয়। আরে বিপদ রে। হ্যাঁ, এবার ঠিক আছে। সর্বোচ্চ গতিসীমা নেন। আজকের তো ব্র্যান্ডিং শুরু হয়ে গেল, এটাতে আমার কাজ। দেখি আপনারা কি করেন। শালা কলা না এটা লাউ। তো চলেন শুরু করি। বিসমিল্লাহ। সর্বোচ্চ গতিসীমা 30। ওকে, এবার আমরা শুরু করি আলোচনার আরেকটা টপিক। সেটা হইতেছে আমরা যারা আইন প্রণয়নকারীর জায়গায় থাকি তারা কি খাই নর্মালি। তারা লাউ শাক, কদু শাক, কুমড়া শাক এগুলো ছাড়া আর কোনো শাক পাতা খায় কি না? আমার মতে ভাই এরা সব ধরনের শাক খায়। ডেট ওভার বলেন বা ডেট সহ বলেন বা কচি বলেন বা সব কিছু বলেন,
সবই খায়। তো সব কিছু মিলা আমার কাছে মনে হইতেছে আমাদের এই জায়গার থেকে যেহেতু কিছুই করার নাই, আমরা এরকম একটা লিফলেট লাগায় রাখি, ভাই অলরেডি কিন্তু 30, এই যে এখন ঠিক আছে, এইভাবে চালাবো। এভাবে যদি চালাই, সাইকেল ভাই আর আমি তো এক লগে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিটা হয়েছে এরকম যে একটা নির্দিষ্ট জাতিরে, একটা নির্দিষ্ট গোত্ররে টার্গেট করে অনেক কিছু করে, কিন্তু এইটা আদৌ সাকসেসফুল কিনা এইটা ভাবার মতো চিন্তা মন মানসিকতা কারো ভিতরে নাই। তাদের চিন্তা ভাবনা করার দরকার ছিল যে আমাদের দেশের বর্তমান যে অবস্থা, যে প্রেক্ষাপট রাস্তাঘাটে, আমরা কিভাবে সব কিছু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব। কিন্তু তাদের চিন্তা ভাবনা হইতেছে আপনি বাইকের যদি 30 দৈরা দেন লিমিট, আর কোনো দিন কোনো অঘটন ঘটবে না। আমার কাছে মনে হয় যদি বিপদ থাকে, বিপদ আপনার আসবেই। বেটার আপনি বিপদ অ্যাভয়েড না কইরা বিপদটার থেকে কিভাবে কাটায় উঠতে পারবেন আপনি সেই চিন্তাটা করেন, আপনি সেইভাবে ডিসিশান নেন, আপনি সেইভাবে সিদ্ধান্তটা পুরো জাতির জন্য আপনার কাজে লাগবে। ভাইয়ের গতি আমার গতি সেই। আমি এইভাবেই যেতে চাই, পুরো বাংলাদেশ ঘুরতে চাই। সাবাস, আবারও ধরলাম আমি 20। এই যে মনে করেন যে আমার একটা চাপ দিয়ে দিল, আমার গতি যদি এখন 120 থাকতো, আমি জীবনে কন্ট্রোল করতে পারতাম? আমার হুদা বিষয় আছে দেখে কিন্তু আমি কন্ট্রোল করছি। এটা কিন্তু একটা লজিক আছে ভাই, বুঝছেন? দেখেন, আমরা সবসময় সরকারের এগেনস্টে কথা বলি, একটু সরকারের হয়ে কথা বলেন না। এরা চিন্তা ভাবনা করছে আপনি হুদা 20-এ চালাইলে, হুদা 30-এ চালাইলে আপনি অনেক ভালো ব্রেকিং পাবেন, আপনি চাইলেই যে কোনো জায়গায় ব্রেক টেক দিতে পারবেন। এখন কেউ এসে আপনার পিছন থেকে মেরে দিলে সেটা তো ভাই আর সরকারের বিষয় না, সেটা আপনার বিষয়। যাই হোক, যেখানে আমরা ছিলাম সেটা হইতেছে একটা ইনসিডেন্টের কথা যদি আমরা বলি, গত কয়েকটা মাসে বা কয়েকটা বছরে আমাদের দেশে যেই কয়টা আগুন লাগার ঘটনা ঘটছে, এইখানে আমাদের সবচেয়ে বেশি সচেতন হওয়ার দরকার ছিল কি, যদি বিপদ ঘটে ইনস্ট্যান্ট আমরা কি ডিসিশন নিতে পারবো বা কি করতে পারবো যে এখান থেকে আমাদের ক্ষয়ক্ষতিটা কম হবে, সেইটা না কইরা চিন্তা ভাবনা করছে কি কার কোথায় কি আছে না আছে আইজি বন্ধ করে দেওয়া হোক। আচ্ছা, বন্ধ আপনি করছেন, এটা কতদিন বন্ধ করতে পারছেন? কোনো না কোনোভাবে এগুলো আবার চালু হয়েছে, সেটা গার্মেন্টস হোক, সেটা রেস্টুরেন্ট হোক বা যেইটাই হোক, কোনো না কোনোভাবে এইটা আবার চালু হবেই, সাথে সাথে না হোক কিছুদিন পরে হোক। যে কোনো জিনিসের রিস্ক আছে। আমি বাইক চালাইতেছি, বাইকের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা অনেক বেশি, কারণ এটা 2 হুইলার। সিএনজি অ্যাক্সিডেন্ট হয় না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, বাস, মাইক্রোবাস, ট্রাক অ্যাক্সিডেন্ট হয় না। যারা এই আইনগুলো বানাইতেছেন তারা কখনো হাইওয়েতে বা যে কোনো একটা মেইন রোডে বা যে কোনো জায়গায় আপনারা কখনো কি বিভিন্ন এই যে এই ধরনের আমাদের যানবাহনগুলো আমাদের দেশে চলে, সবগুলোতে উঠা দেখছেন যে আসলে কোথায় কি হয়, কোন কারণে সমস্যাগুলো হয়? আমাদের প্রত্যেকটা রাস্তার মোচরে মোচরে অনিয়ম, বিশৃঙ্খলা, এক একটা হইতেছে মাইল ফলক, এক একটা মোড়। আপনি এই সমস্ত মোড়ে যাবেন, আল্লাহর গজব, 31 উঠে আলাইছি, 30, হ্যাঁ এখন ঠিক আছে। এখন এই মোচরগুলোতে আপনি যখন আসবেন তখন এমন একটা অবস্থা হয়ে যায়, পুরো রাস্তা খালি এই মোচরের মধ্যে জ্যাম, দুনিয়ার জ্যাম। এই রাস্তাঘাটের বাজে অবস্থা কিন্তু আমরাই ক্রিয়েট করতেছি। আপনি পুলিশকে একটা জায়গায় দায়িত্ব দিয়ে দিছেন যে এইখানে 30-এর উপরে যারে পাবা তারা মামলা দিবা, কিন্তু ওই জায়গায় সেই পুলিশের কাজ করার কথা ছিল যে যেখানে অযথা যানজট হইতেছে সেইটা ক্লিয়ার না করে এখন হুন্ডা আর গাড়ির পিছনে বসে থাকবে। আল্লাহ বাঁচাইছে, আমি একবারও 30-এর উপর উঠি নাই, একবার উঠছিলাম, বলেছিলাম, মাফ চাইছি আল্লাহর কাছে। লেন, আমরা এমন একটা রাস্তায় ঢুকি যেখানে রোড সাইন বলতেছে 40-50, আমার যতটুকু মনে পড়ে এই যে 40, অথচ আমার গাড়ি 30-এর উপর উঠানো যাবে না, কারণ আমার পারমিটই হইতেছে 30। এত বিশৃঙ্খলতা রাস্তার মধ্যে আমরা যদি পুলিশকে দায়িত্ব দিই, পুলিশ কয়টা জিনিস দেখবে ভাই? আপনার কাছে কি যথেষ্ট পরিমাণ সরঞ্জাম আছে? এই যে কোন বাইকটা ওভার স্পিডে আছে, কোন বাইকটা কি করতেছে, বা কোন গাড়ি কোন অবস্থায় আছে, কোন লেনে আছে, এগুলো আপনারা ফলো করাইতে পারবেন পুলিশ দিয়া? তাইলে যেইটা অলরেডি আপনি পারতেছেন না, তার উপরে যদি নতুন একটা দায়িত্ব ওই পুলিশে দিয়ে দেন, এই পুলিশের তো মাথা এমনিই গরম হয়ে যাবে, আর ওইটার খেসারত আমাদের দিতে হবে। কোনো পুলিশ এসে যদি বলে আপনি ওভার স্পিডিং করছেন, আমার কাছে কোনো প্রমাণ আছে? আমি তো আর ভাই ক্যামেরা সবসময় চালু রাখতে পারবো না, মানুষের কাছে তো সবসময় ক্যামেরা থাকে না। সো আপনি এমন একটা আইন করছেন যেটা হইতেছে ম্যানুয়াল সিস্টেমের আইনগুলোতে যে কেউ চাইলে যে কোনো অবস্থায় বলতে পারে আপনি এটা করছেন। আমার কাছে প্রমাণ নাই, যার কাছে প্রমাণ আছে সে হয়তো বা বাঁচবে। ও আল্লাহ, 30 উঠে গেছে। আচ্ছা,
আমার বাইক আছে 4 নাম্বার গিয়ারে, 4 নাম্বার গিয়ারে গাড়ি ধাক্কাইতেছে। আচ্ছা অসুবিধা নাই, চলি। তো আপনি পুলিশের একটা ঝামেলা বাড়ায় দিয়েছেন। এই পুলিশের ঝামেলা আমি হয়তো বা পুলিশের হয়ে কথা বলতেছি দেখে আপনাদের শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের কথা হইতেছে আমরা এই যেভাবে যাইতেছি, আপনারা আশেপাশে একটু দেখেন তো কয়টা গাড়ি আমার স্পিড ফলো করতেছে। আমি বাইকের কথাও বলতেছি, তার কারণ হইতেছে এখন এগুলো কেউই মানবে না আমার কাছে মনে হয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার এই জিনিসটা ঠিক আছে কিনা একটু দেখালো। ওয়াহ ওয়াহ, সর্বোচ্চ গতিসীমা 30, অযথা হর্ন না বাজিয়ে আগে যেতে চাইলে নিজ দায়িত্বে। ওকে চলেন, সুন্দর মতো আছে, কিন্তু এটা লেমিনেটিং করতে পারলে সবচেয়ে ভালো হইতো। আপনারা দেখেন আগে যে রাস্তার কি অবস্থা, রাস্তায় সমস্যাগুলো কোথায়। একটা যানবাহনের গতি আপনি বাইধা দিতেছেন, আপনি ভাবতেছেন যে এই গতিতে চললে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হবে না। হ্যাঁ, এটা কখন হইতো, আপনার যদি যথেষ্ট প্রশস্ত রাস্তা থাকতো, আপনি একটা লেন করে দেন, সেই লেনে যদি একটা বাইককে আপনি বলেন যে আপনি 30-40-এ চালান, কিন্তু এই লেনের মধ্যেই চালান। আপনি বাইক কেন, যে কোনো গাড়ি যদি লেন মানে, তাহলে সবচেয়ে বেশি দুর্ঘটনা কমবে লেন মানার কারণে, 100% গ্যারান্টিড। আমাদের দেশে হয় কি, আমরা একই রাস্তায় অটোরিকশা, ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, বিমান, হেলিকপ্টার, মাঝে মধ্যে জাহাজও চলে আসে। এই যে এত অদ্ভুত অদ্ভুত জিনিস চলে রাস্তায়, প্রত্যেকটা যানবাহনের কিন্তু গতি আলাদা আলাদা, প্রত্যেকটা যানবাহনের ব্যালেন্স আলাদা আলাদা। আপনি আজকে এই তো ফ্রি রাস্তায় আপনি সম্ভব, কিন্তু যদি এটা রেগুলার বেসিসে অফিস টাইম বা অন্যান্য ওয়ার্কিং টাইমগুলোতে হয়, কয়জন ভাই এই জিনিসটা মানতে পারবে? আমি সহজে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আইন এমনভাবে প্রণয়ন করা উচিত যেটা সবাই সহজে মানতে পারবে, যেটার জন্য কাউকে ভুগতে হবে না। একটা রাস্তায় একটা গাড়ি কত স্পিডে চলবে সেটা আসলে রাস্তায় নেমে রাস্তায় প্রপারলি চেক করে তারপরে একটা ডিক্লারেশন দেওয়ার দরকার ছিল। আপনি ওই যে একটা চেম্বারে বসে আপনি ড্রাইভার গাড়ি চালাবে, পেছনে বসে আছেন, আপনি বুঝতেছিলেন না রাস্তায় কি কি দেখা লাগে, কি কি ফেস করা লাগে। সেইখান থেকে যখন একটা ডিসিশন দিবেন, তখন ডিসিশনগুলো এরকম অদ্ভুতই হবে। তখন আমাদের কাছে মনে হবে লাউ শাক, কদু শাক, আরও বিভিন্ন পাতা যেগুলো থাকে সেগুলো ডেট ওভারগুলোই খাওয়া হইতেছে, অনেক অগণিত। এই যে ভাইরা এত জোরে জোরে টাইনা যায়, গাড়ি হোক বাইক হোক, কয়জন দেখবে ভাই, কে দেখবে বলেন? আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম হয় নাই যে আপনি অটোমেটিক্যালি একটা জিনিস এই যে হর্ন দিতেই থাকবে। আমার গতি কিন্তু 26-27। ওকে, আমি একটু বায়ে চাপার চেষ্টা করি, গেলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। কিছু অটোরিকশা চালক বা সিএনজি চালক এমনভাবে এদের যানবাহনগুলো চালায়, মনে হইতেছে এইটাই শেষ সুযোগ, এরপরে সে আর কখনোই ওই রাস্তা পার হইতে পারবে না, এরপরে কখনোই সে ওই মোচড় ঘুরতে পারবে না। এবারে যদি না দেন সে শেষ, আর কোনো সুযোগ নাই তার জীবনে। তো তখন দেখা যায় ওরা আমার বাধ্যতামূলক জায়গা দিতেই হয়। আবার অনেক সময় আছে একদম পায়ের সাথে এমনভাবে মিশায় সে যে একদম প্রপার একজন অটো ড্রাইভার বা অটো পাইলট, এবং সে যে একজন সিএনজি পাইলট সেটা আমাদের প্রমাণ দেওয়া যায় প্রত্যেকটা স্টেপে স্টেপে। এখন এটা আমরা বাইকার হয়ে পারি না। কেন পারি না ভাই? এমন কোনো যানবাহন নাই যেটা সরাসরি শরীরে আঘাত করে। এই 2 চাকার জিনিসটাই সরাসরি আপনার শরীরে বা আপনার কোথাও না কোথাও আঘাত করবে। এই আঘাতটা অনেকের কাছে কিন্তু অনেক কষ্টদায়ক। জানেন যে একটা ছোটোখাটো বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক দিন ভোগায়, কিন্তু মানুষের কথাবার্তা বা আমাদের উপর মহলের কথাবার্তা শুনলে মনে হয় বাইকারদের কাজই হইতেছে যে অ্যাক্সিডেন্ট করা। আমরা স্বইচ্ছায় শুধু মানুষের সাথে যে একটা ঘষা খাই, ডলা খাই, এই করি সেই করি, আবার মানে ভালো লাগতেছে না, অনেকদিন অ্যাক্সিডেন্ট করি না, চলো একটা অ্যাক্সিডেন্ট করি, এরকম একটা অবস্থা। কিন্তু আসলেই তো তা না ভাই, আমরাও চিন্তা করি। সো কেউ যদি মনে করেন যে বাইকাররা ফাতরা, এটা সেটা, অবশ্যই বাইকাররা ফাতরা। আপনি 100 জনের মধ্যে 5 জনকে এক্সাম্পল টানলে আমি বলবো বাকি 95% যেই পোর্শন আপনার আছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। ওই 5টা বাইকারের জন্য আপনি কখনোই বলতে পারবেন না যে বাকিরাও খারাপ। ঠিক একইভাবে কিছু সিএনজি ড্রাইভার আছে যে এত রাফ চালায়, প্যাসেঞ্জার পর্যন্ত গালাগালি করে, কিন্তু সিএনজি আলাদার এত বদনাম হয় না। জানি না টু হুইলারদের প্রতি মানুষের এত কেন ক্ষোভ। আবার কিছু গাড়ি ড্রাইভারও আছে, আমি নিজে ফেস করছি যখন গাড়ি ড্রাইভ করি, যে এরা সম্ভবত আগে ছিল লেগুনা ড্রাইভার,
অথবা সিএনজি ড্রাইভার, এরা হুট করে হয়তো বা লাকিলি 4 চাকা একটা পায়ে গেছে, কোনো রকম চালাইতেছে আর কি। সবাই সবার জায়গা থেকে যদি দায়িত্বটা একটু বুঝেন, রাস্তাটা একটু বুঝেন, তাহলে সব ঠিক। আর সরকার পক্ষের লোকদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হইতেছে একটা আইন প্রণয়ন করলেই কিন্তু হয় না। এটা বাস্তবিক কিনা বা বাস্তবে রাস্তা এইভাবে মেনটেন করা সম্ভব কিনা, বা আপনার দেশে আপনাদের বানানো রাস্তা এরকম কিনা সেটা আপনাদের বুঝতে হবে। বাস স্ট্যান্ড স্ট্যান্ডের জায়গায় না, যেখানে যাত্রী থামে সেখানেই বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড যেখানে লেখা আছে সেটা বাস স্ট্যান্ড না, এটা কন্ট্রোল করেন। এবং বাস যখন মন চায় তখন ঠাস করে মাঝখানে তারা একটা প্যাসেঞ্জার নামাইতেছে, উড়েতেছে, ওস্তাদ বাই লেডিস নামবো কয়েকটা চিল্লান মারতেছে, আর হুট করে নামায় দিলেন। আশেপাশের গাড়িগুলো হঠাৎ করে একদম ভেবা চাকা খাইয়া গেল। আবার লেগুনা মনে করেন যে এমন ভাবে রেস মাইরা চলে গেল। আবার সিএনজিওয়ালা হর্ন দিতেই আছে পেছন থেকে। হ্যাঁ, আপনি সবাইকে কন্ট্রোল করেন, অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে। শুধুমাত্র একটা যানবাহনকে কন্ট্রোল করার চেষ্টা করলে কোনো লাভ হবে না, কারণ আপনার এই একটা যানবাহনের সংখ্যা বেশি হইতে পারে, কিন্তু এই একটা যানবাহন রাস্তায় একসাথে অগণিত চলে না। রাস্তায় একসাথে অগণিতভাবে আরও অনেক জিনিস চলে, সেগুলোর দিকে একটু নজর দেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি সাকসেসফুল হবে। আর বিশৃঙ্খলা থাকবেই, এইটা আমাদের যেহেতু পপুলেশন অনেক বেশি, পপুলেশন ডেন্সিটি অনেক বেশি আমাদের বাংলাদেশের, ঢাকায় বিশেষ করে। সো সব কিছু আমরা মন মতো পাবো না, এটা খুবই স্বাভাবিক, কিন্তু সর্বোচ্চ চেষ্টাটুকু তো আমরা করতে পারি। ঠিক আছে, এই যে এই রাস্তাটা হইতেছে 4 লেনের রাস্তা। 4 লেনের রাস্তার মধ্যে আমি শিওর 5-6 লেনে গাড়ি চলতে পারে, কিন্তু 4 লেন থেকে 5 লেনই হইতেছে রিক্সার দখলে থাকে। একটু খেয়াল করেন আপনারা, সবাই সবাইকে ওভারটেক করার জন্য এক পায়ে খাড়া, কিন্তু কেউ কারো ওভারটেক করবে না। এই করতে করতে ডানের যে রাস্তা, এই রাস্তা হয়ে যায় একদম সরু। একটা গাড়ি ওভারটেক করবে এই সুযোগটা কখনোই সে পায় না ঠিক মতো, হর্ন দিতে থাকে। বাইক কিন্তু খালি, ওকে, ভালো কথা। আর এই যে বয়স্ক কিছু চাচা আছে, মনে করেন শারীরিক কষ্টের কারণে তারা রং মারে। আমাদের দেশে তো আইন ঠিক নাই ভাই। আপনি আইন ঠিক না করে যদি ওই যে বললাম শুধু বাইকের উপরে 30 চাপায়া দেন, তাহলে লাভ হবে কি? আগে শক্ত হইতে হবে, কে ধনী কে গরিব এই চিন্তা কইরা ভাই আইন হয় না। আইন হবে সবার জন্য সমান। সেইটা না করলে একদম ধনী মানুষদের জন্য আইন হয় না, একদম গরিব মানুষদের জন্য আইন হয় না। এইটা হয়ে যাবে বাংলাদেশের একটা কালচার। তো যারা মাঝখানে থাকবে এরা তো বাটে পড়বেই। আর একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, স্পিডটা টোটালি হইতেছে রাস্তার উপরে ডিপেন্ডেবল। আমাকে রাস্তা যদি বলে এখানে 40 চালানো উচিত, আমি 40-এই চালাবো। আমাকে রাস্তা যদি বলে এখানে 80-তে চালানো উচিত, আমি 80-তেই চালাবো। কিন্তু আপনি ধইরা দিচ্ছেন একটা স্পিড, আমাকে ওই জিনিসটা মাথায় রেখে চালানো লাগতেছে। আমি না পারতেছি ওভারটেক করতে, না পারতেছি কনফিডেন্টলি চালাইতে। এইটা কি অ্যাক্সিডেন্টের আরও বেশি বড় কারণ হয় না? এই জিনিসগুলো তো একটু ভাবার দরকার ছিল। আপনি লিমিট তখনই করেন যখন আপনার লেন ঠিক আছে। আমি যদি জানি যে আমার ডান সাইডের লেনে 80 সর্বোচ্চ আমি চালাইতে পারবো, আমি কিন্তু 80-তে চালানোর দরকার হলে এই সাইডেই আসবো, ডান লেনেই থাকবো। আমি যদি বায়ের দিকে থাকি, আমার কাছে মনে হবে এখানে 40-এর বেশি চালানো যাবে না এবং আমার দরকারই 40, আমি বায়ে চলে যাব। আমি 5 কিলোমিটারের মধ্যে যদি 2টা সার্জেন্ট পাই, আমার হয়তো একটা সময় মুখস্থ করে ফেলবো যে ওই জায়গায় সার্জেন্ট থাকে বা পুলিশ থাকে। আমি এর আগ পর্যন্ত 60-70-এ চালাবো। যদি ফাঁকা থাকে আমি ওইখানে যাই স্লো করে দিব। কতদিন এই প্যারা নিতে পারবে? বাংলাদেশে কি ওই সক্ষমতা আছে? আর ডিজিটাল হইতে কতটুকু সময় লাগবে বা কতটুকু খরচ সাপেক্ষ বিষয়, সেটা আমার চেয়ে ভালো হয়তো বা ওপরে যারা ম্যানেজমেন্টে আছেন তারাই বুঝেন। সো অনেক কিছুর লিমিটেশনস আছে, অনেক কিছুর কথা আছে, যুক্তিতর্ক আছে। সব কিছু ভেবে চিনতে তারপর ডিসিশন নেওয়াটাই উত্তম। আমি একজন বাইকার হিসেবে আমার কাছে মনে হয়েছে আমি এতটুকুই বলতে পারি, এতটুকুই করতে পারি। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি আমরা চাই সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু একটা আন্দোলন করতেই পারি। যেহেতু আমাদের উপরেই বারবার এই প্রেশারগুলো আসতেছে, আমরা যদি চুপ থাকি তাহলে হয়তো বা চুপ থাকা আমাদের জন্য একটা ধর্ম হয়ে যাবে। এই ধর্মটা আমাদের জন্য বাধ্যতামূলক না হোক, আমরা কথা বলাটা শিখি এবং প্রপার জায়গায় কথা বলাটা শিখি, তাহলে হয়তো বা আমাদের একটা জিনিস বা একটা চাহিদা আমরা উদ্ধার করতে পারবো। তো এই ছিল আজকের মতোই। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই সুস্থভাবে, ভালোভাবে, সেফলি বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।